পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। টপিক অনুযায়ী পরপর আমার প্লেলিস্টে দেওয়া থাকবে, দেখার অনুরোধ থাকলো। দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি, পুরোটা বুঝে নেব এবং কীভাবে লিখতে হবে সেটাও আমরা জানবো। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এসে সবাইকে মক টেস্ট, শর্ট কোশ্চেনের মক টেস্ট দেওয়ার অনুরোধ রাখবো। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়া। তবে আমরা শব্দভিত্তিক বুঝবো যে বহির্জাত শব্দটার মানে কি। সাধারণভাবে যদি আমরা দেখতে যাই তাহলে বহির্জাত কথার অর্থ হচ্ছে বাইরে জন্ম হয় যে। তাহলে এটা তো সাধারণ শব্দের অর্থের মানে, কিন্তু ভৌগোলিক অংশে যেটা আমরা এই মুহূর্তে অধ্যয়ন করছি সেই হেতু আমরা এই বহির্জাত শব্দের মানেটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। আমরা কিন্তু এখানে ভূমিরূপ শব্দের অর্থে ব্যবহার করব। অর্থাৎ বাইরে জন্ম হয় কে, বাইরে জন্ম হয় যে ভূমিরূপ, সেই ভূমিরূপের উৎপত্তি সংক্রান্ত বিষয় পড়তে গিয়ে আমরা বহির্জাত প্রক্রিয়া আজকে জানব। তাহলে ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ হচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠে থাকা বিভিন্ন প্রকার ভূমির বৈচিত্র্য, যেমন পর্বত, মালভূমি, সমভূমি। এগুলো আমরা পূর্বেই জানি, আমাদের পৃথিবীর উপর থাকা বিশেষ ভূমিরূপগুলির মধ্যে এগুলি প্রধান। তবে এই পর্বত, মালভূমি, সমভূমির সৃষ্টি হয় কিভাবে? এগুলো কিন্তু সৃষ্টি হয় অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এই অন্তর্জাত প্রক্রিয়া কি? এই অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কি হচ্ছে যে বিভিন্ন প্রকার যে স্রোত কাজ করে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত কোথায় না অ্যাস্তনোস্ফিয়ারের নিচে, অর্থাৎ এই যে অ্যাস্তনোস্ফিয়ারের নিচে এই পৃথিবীর তাপের পার্থক্যের কারণে, অর্থাৎ ভূপৃষ্ঠে যত নিচের দিকে নামবো তাপ বাড়ছে, আর যতই উপর দিকে যাবো তাপ কমছে। তার জন্য তাপের পার্থক্যের কারণে এই যে ম্যাগমাগুলো যখন উপরের দিকে উঠতে শুরু করে তখন এক প্রকার স্রোত সৃষ্টি হয়। তার জন্য পৃথিবীর উপরিপৃষ্ঠে থাকা পাতগুলো কিন্তু পরস্পরের দিকে কখনো বিপরীতে কখনো পাশাপাশি চলাচল করে। এর জন্য এই পাতগুলো যখন পরস্পর সংঘর্ষ হয় তখন একটি পাত নিচে একটি পাত উপরে গিয়ে কিন্তু কি হয়, বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যার মধ্যে একটা এটা হচ্ছে ভঙ্গিল পর্বত। যেমন এখানে আমরা দেখব যে এই এশিয়া মহাদেশের এই ইউরেশিয়া অংশ কি হয়েছে, যখন আলাদা ছিল এবং নিচ থেকে যাওয়া ইন্দো অস্ট্রেলীয় পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয়, তাহলে কি হয়েছে, এই ইন্দো অস্ট্রেলীয় পাত এবং ইউরেশীয় পাত সংঘর্ষ হয়ে এখানে নিশ্চয়ই পৃথিবীর সর্বোচ্চ এবং উচ্চতম যে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। তাহলে এটা সৃষ্টি হয়েছে কি প্রক্রিয়ায়? অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কিন্তু সৃষ্টি হয়েছে। এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে এই যে ভূমিরূপগুলোর উপর কারা কার্যকরী হচ্ছে? বিভিন্ন বহির্জাত শক্তি কার্যকরী হচ্ছে। কার সাহায্য নিয়ে কার্যকরী হচ্ছে? সূর্যের সাহায্য নিয়ে। তাহলে আমরা কি বলবো, পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠে সূর্য শক্তির সাহায্যে বা সূর্যের সাহায্যে স্থিতিশীল শক্তিগুলি, স্থিতিশীল শক্তি মানে কি, এগুলো কিন্তু বায়ুমণ্ডলে সর্বদাই উপস্থিত। হতে পারে কোথাও চাপ কম, হতে পারে কোথাও চাপ বেশি, বা আর্দ্রতা কম বেশি, উষ্ণতা কম বেশি, বৃষ্টিপাত কম বেশি, কিন্তু এগুলো পৃথিবীর সর্বত্র অল্প বা বিস্তর পরিমাণ কিন্তু কি উপস্থিত রয়েছে। এরপরে গতিশক্তি কোনগুলো আছে পৃথিবীর উপরিপৃষ্ঠে? বায়ু, হিমবাহ, নদী, সমুদ্র তরঙ্গ এবং কি ভৌম জল, এগুলো কিন্তু কি করছে, কার্যকরী হচ্ছে। তাহলে আমরা কি বলবো, পৃথিবীর উপরিপৃষ্ঠে সূর্য শক্তি বা সৌরশক্তির সাহায্যে স্থিতিশীল এবং গতিশীল শক্তির দ্বারা, কারণ এ সাহায্য করছে, এগুলোকে প্রভাবিত করছে, স্থিতিশীল শক্তি এবং গতিশীল শক্তিকে কি করছে, প্রভাবিত করছে, দিয়ে পৃথিবীর উপরে থাকা বিভিন্ন প্রকার ভূমিরূপ, এই ভূমিরূপগুলোর কি করছে, কোথাও ক্ষয় করছে আবার কোথাও সঞ্চয় করছে। স্বাভাবিকভাবে অধিক ঢালযুক্ত অঞ্চলে নিশ্চয়ই ক্ষয় করবে। ঠিক এইভাবে যদি আমি ধরি যে এই ঢালটা অধিক বেশি, তাহলে এখানে কি করছে, ক্ষয় করছে। আবার কম ঢালযুক্ত অঞ্চল অর্থাৎ এই স্থানে কি করছে, সঞ্চয় করছে। তাহলে এই যে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে যখন বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়, এই সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে আমরা কি বললাম, পৃথিবীর উপরিপৃষ্ঠে সূর্যের সাহায্যে বা সৌরশক্তির সাহায্যে স্থিতিশীল এবং গতিশীল শক্তির দ্বারা পৃথিবীর উপরে যে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে যে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি হয়, এই ভূমিরূপকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া বলা হয়। এবারে আমরা এখান থেকে অনেক শর্ট কোশ্চেন পড়ব। ক্লাস 10-এ বিগত সালেও এসেছে যে পৃথিবীর সমস্ত শক্তির উৎসকে সূর্য, একটা সহজ প্রশ্ন, কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে বায়ু, হিমবাহ, নদী, সমুদ্রঙ্গ, ভৌমজল, এটা তো গতিশক্তি, কিন্তু এখান থেকে 3টা অপশন দিয়ে একটা স্থিতিশীল শক্তির উদাহরণ দিয়ে দিল। তাহলে বলতে পারে যে এর মধ্যে কোনটি স্থিতিশীল শক্তি বা এর মধ্যে কোনটি গতিশীল শক্তি, তাহলে এগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবারে আমরা যদি বলতে যাই যে এই বহির্জাত প্রক্রিয়া কোথায় কী ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, তাহলে আমাকে বলতে হয় যে পৃথিবীর সব স্থানে কিন্তু মায়েরা ঠিক একইভাবে গর্ভধারণ করেন। সেটা মরু অঞ্চলের হোক, আফ্রিকার অঞ্চলের হোক, ভারতীয় হোক, আবার আমেরিকার হোক, আবার মেরু অঞ্চলের হোক, যে কোনো অঞ্চলের বাসিন্দাদের মায়েরা একইভাবে গর্ভধারণ করেন। কিন্তু সেই গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তান, তার রূপ, তার আকৃতি, তার বর্ণ ঠিক কেমন হবে সেটা নির্ভর করে সেই অঞ্চলের জলবায়ুর উপর। কোনো সন্তানের বর্ণ কালো, তার মুখাকৃতি আলাদা, আবার কোনো অঞ্চলের বর্ণ সাদা, তার মুখাকৃতি আলাদা, তার চুলের রং আলাদা। ঠিক একইভাবে পৃথিবীর
সমস্ত যে ভূমিরূপগুলো যেরকম পর্বত, মালভূমি, সমভূমি ঠিক একইভাবেই সৃষ্টি হয়, মাতৃগর্ভে যেমন সৃষ্টি হয় তেমনি সবগুলোই অন্তর্জাত প্রক্রিয়ার একই প্রক্রিয়ায় কিন্তু সৃষ্টি হয়। কিন্তু তারপরে অর্থাৎ এই ভূমিরূপগুলো ঠিক কেমন দেখতে হবে, কোথায় জলপ্রপাত হবে, কোথায় আমাদের গৌর হবে, বালিয়াড়ি হবে, কোথায় ক্র্যাগ অ্যান্ড টেল হবে, কোথায় গ্রাবরেখা হবে, সেটা কিন্তু নির্ভর করছে যে সে কোন জলবায়ুর অন্তর্গত। দেখা গেল একটা অন্তর্জাত ভূমিরূপ সে মরু অঞ্চলের অবস্থিত, তাহলে সেই অঞ্চলের সেই উচ্চ ভূমিরূপগুলোতে কেমন বা পাহাড়ে কেমন ভূমিরূপ সৃষ্টি হবে, গৌর। আবার ক্ষয় থেকে সৃষ্ট পদার্থ সঞ্চয় রূপে কী সৃষ্টি করবে, বালিয়াড়ি। তাহলে সেখানে কোন বহির্জাত প্রক্রিয়া কার্যকরী করছে, বায়ু। আবার কোথাও ক্ষয় হয়ে কী সৃষ্টি হবে, জলপ্রপাত। আবার সঞ্চয় হয়ে কী সৃষ্টি হবে, প্লাবনভূমি। তাহলে এখানে কোন প্রক্রিয়া কার্যকরী করছে, এখানে নদী, নদী গতিশীল শক্তি কাজ করছে। আবার যেখানে মেরু অঞ্চল, যেখানে বরফ হিমবাহ রয়েছে, সেখানে ক্ষয়ের ফলে সৃষ্টি হতে পারে ক্র্যাগ অ্যান্ড টেল, আবার সঞ্চয়ের ফলে সৃষ্টি হতে পারে গ্রাবরেখা। এগুলো একটা একটা ছোট ছোট উদাহরণ দিলাম, কিন্তু এইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কার্যকরী হবে। ঠিক আমি সেই মাতৃগর্ভ থেকে সৃষ্ট সন্তানের যে উদাহরণটা দিলাম ঠিক একইভাবে। তাহলে এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন এটাও আসতে পারে, শুদ্ধ অশুদ্ধও আসতে পারে, যে হিমবাহ কোন অঞ্চলে কাজ করে, মেরু অঞ্চলে। বায়ু কোন অঞ্চলে কাজ করে, মরু অঞ্চলে। নদী কোন অঞ্চলে কাজ করে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে, যে অঞ্চলে আর্দ্রতা বেশি, বৃষ্টিপাতের পরিমাণ বেশি। সমুদ্র তরঙ্গ কোন অঞ্চলে কাজ করে, উপকূলীয়বর্তী অঞ্চলে। ভৌমজল কোন অঞ্চলে কাজ করে, যেখানে পৃথিবীর ভৌমজল ক্রাস্ট অঞ্চল যাকে বলা হয়, চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে, এবং ভৌমজলের কার্যের ফলে সেখানে কিন্তু ভূমিরূপ সৃষ্টি হয়। এগুলো আমরা জানলাম। তবে এই বহির্জাত প্রক্রিয়া ঠিক কত প্রকার, প্রকার, এটা দুভাবে এই প্রক্রিয়া কার্যকরী হয়। কি, একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া আর একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া মানে কি, উচ্চতা হ্রাস প্রক্রিয়া বা ভূমির ক্ষয় প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়াকে কে কে সাহায্য করে, তবে আমাদের জানতে হবে একে আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় সাহায্য করে। সৌরশক্তির সাহায্যে শিলার উপর যখন প্রবল প্রকার চাপ সৃষ্টি হয়ে বা বিভিন্ন প্রক্রিয়া যখন শিলা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, তার পরবর্তীকালে গতিশক্তি এসে কি করবে, এই যে ধরুন এই যে উচ্চভূমিটা, এই উচ্চভূমিটা কি হচ্ছে, আবহবিকারের ফলে প্রথমে ভেঙে টুকরো টুকরো হবে, তার ফলে কোনো গতিশক্তি, সে বায়ু হতে পারে, হিমবাহ হতে পারে, নদী হতে পারে, এখান থেকে পদার্থগুলোকে ক্ষয় করে নিয়ে এসে এই নিচু অঞ্চলে জমা করবে। অর্থাৎ আবহবিকার অবরোহণ প্রক্রিয়াকে কে সাহায্য করে, আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। আসলে দেখা যাবে যে এই ক্ষয়ের ফলে এক সময় এর উপরিভাগের যে অংশটা ক্ষয় হয়ে এই যে অবস্থানে এসে পৌঁছাবে। তার মানে কি, তার এই যে উপরের অংশটা নগ্ন হয়ে যাবে, ভূমির ক্ষয়ের ফলে উপরের অংশটা কি হয়ে যাবে, নগ্ন হয়ে যাবে। তাহলে এই অবরোহণকে আমরা অপর কি নামে চিনব, নগ্নিভবন। শর্ট কোশ্চেন আসতে পারে, অবরোহণ প্রক্রিয়ার অপর নাম কি, নগ্নিভবন। অবরোহণ প্রক্রিয়ায় কোন কোন বিষয় সাহায্য করে, আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। অবরোহণের অপর নাম কি, উচ্চতা হ্রাস। উচ্চতা ভূমি বহির্জাত প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে ভূমির হ্রাস হয়, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির হ্রাস হয়। ঠিক আছে, এরকমও বলতে পারি যে জলপ্রপাত, বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট জলপ্রপাত একটি কোন ধরনের প্রক্রিয়ার ফলে সৃষ্ট, সেটা কিন্তু অবরোহণ প্রক্রিয়ায়। যদি বলে প্লাবনভূমি কোন প্রক্রিয়ায় সৃষ্ট, সেটা কিন্তু কি হবে, আমাদের এখানে যে প্লাবনভূমি আমি এঁকেছি, এই প্লাবনভূমি সেটা কিন্তু আরোহণ প্রক্রিয়া, যেটা আমি এখনই পড়াবো। এবারে তাহলে আরোহণ প্রক্রিয়া কি না, আরোহণ প্রক্রিয়া হচ্ছে এই যে উচ্চ ঢালের ক্ষয়িত পদার্থ যখন এই নিচু অংশে বা সমতল অংশে কার্যকরী হবে, তখন কিন্তু তাকে আমরা কি বলবো, আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ ভূমির সঞ্চয় প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি, ভূমির উচ্চতা বৃদ্ধি, ভূমির সঞ্চয় প্রক্রিয়া, এটা আমরা বলতে পারি। আরও একটা কথা বলতে পারি যে এই অবরোহণ প্রক্রিয়াটা উচ্চ ঢাল বিশিষ্ট, অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি এই সমস্ত অঞ্চলে কার্যকরী হবে। আর যদি বলা হয় আরোহণ প্রক্রিয়া কোথায় কার্যকরী হবে, সেটা কিন্তু সমতল বিশিষ্ট অঞ্চলে, সমতল যেরকম নদীর নিম্ন মধ্যগতিতে, হিমবাহের পাদদেশে, মরুভূমির উচ্চ ভূমির ঢালের পাদদেশে, অর্থাৎ যেখানে ঢাল খুবই কম, সমতল প্রকৃতির, সেই অঞ্চলে আরোহণ কার্যকরী। আর উচ্চ ঢাল বিশিষ্ট পার্বত্য অঞ্চলে কিন্তু অবরোহণ কার্যকরী। তাহলে আরোহণ কাকে বলে না, পৃথিবীর উপরিপৃষ্ঠে সৌরশক্তির সাহায্যে স্থিতিশীল এবং গতিশীল শক্তি যখন ভূমির ক্ষয় করে বা ভূমির উচ্চতা হ্রাস করে, তাকে আমরা অবরোহণ প্রক্রিয়া বলতে পারি। আবার এই ঠিক একইভাবে একটা এই কটা শব্দ, বহিঃপৃষ্ঠ, সূর্যশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, এই চারটা শব্দতে আমি অবরোহণ, আরোহণ, বহির্জাত প্রক্রিয়া, পর্যায়ন সবগুলো কমপ্লিট করব। শুধু এই চারটা শব্দ মনে রাখতে হবে। কিভাবে না, পৃথিবী পৃষ্ঠে সৌরশক্তির সাহায্যে, স্থিতিশীল গতিশীল শক্তির সাহায্যে ভূমির ক্ষয় অবরোহণ বলে। বহির্পৃষ্ঠে সৌরশক্তি, স্থিতিশীল শক্তির সাহায্যে ভূমির সঞ্চয় বা ক্ষয়িত পলিরাশির সঞ্চয়, তাকে আমরা বলছি আরোহণ প্রক্রিয়া বলতে পারি। আবার এই বহিঃপৃষ্ঠে সৌরশক্তির সাহায্যে স্থিতিশীল এবং গতিশীল শক্তির দ্বারা ভূমির ক্ষয় ও সঞ্চয়ের ফলে যে সৃষ্ট ভূমিরূপ প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। বুঝতে পারলাম? তাহলে এই যে ক্ষয় হতে হতে এক সময় কিন্তু এইটা এইভাবে একটা সমতল অংশে পৌঁছাবে। তাহলে কি হলো,
একটা স্টেপ বাই স্টেপ হলো, এখানে এক সময় আবারও ক্ষয় হবে, এখানে এই স্থানে পৌঁছাবে। তাহলে এই যে পর্যায়ক্রমিকভাবে এক সময় এই সমতল ভূমিতে পৌঁছালো, তাই তাকে আমরা পর্যায়ন বলবো। বহির্জাত প্রক্রিয়ায় উঁচু ভূমিরূপগুলো ক্ষয় হতে হতে যখন সমতল অংশে পরিণত হবে আর নিচু অংশগুলো উঁচু অংশে পরিণত হবে, সেটা কিন্তু একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়ার সৃষ্টি হবে, তাই তাকে আমরা কি বলছি, পর্যায়ন। যাকে বাংলায় এই পর্যায়ন শব্দটা পর্যায় থেকে এসছে, যেটা প্রথমে জি.কে. গিলবার্ট ব্যবহার করেন। শর্ট কোশ্চেন আছে, পর্যায় শব্দটি বা গ্রেড শব্দটি ইংরেজিতে কে প্রথম ব্যবহার করেন, বা পর্যায়ন শব্দটি কোন শব্দ থেকে এসছে, পর্যায় থেকে এসছে, বা ইংরেজিতে গ্রেড শব্দ থেকে এসছে। পর্যায় থেকে পর্যায়ন, যাকে আমরা বলবো গ্রেডেশন, যেটা চেম্বারলিন ও সলিসবারি প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন। আমরা পর্যায়নের সংজ্ঞাও কিন্তু এখান থেকে দিতে পারবো। কি করে? পৃথিবী পৃষ্ঠে বা বহিঃপৃষ্ঠে সৌরশক্তির সাহায্যে স্থিতিশীল এবং গতিশীল শক্তির দ্বারা ভূমির ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমি যখন একটা সমতলীকরণ প্রক্রিয়ায় পৌঁছে যায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো পর্যায়ন। অর্থাৎ পর্যায়নের অপর নাম কি? ভূমির সমতলীকরণ। আমাকে পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন দিল, পর্যায়ন কি লিখুন বা লেখো। তাহলে আমি কি লিখবো? প্রথমে অর্থ লিখে দিব বা ধারণা। পর্যায়ন কথার অর্থ কি? ভূমির সমতলীকরণ, ভূমি সমতল হবে। ঠিক আছে, এরপরে সংজ্ঞা এলাম, এই সংজ্ঞা তুলে দিব। পৃথিবী বহিঃপৃষ্ঠে সৌরশক্তির সাহায্যে স্থিতিশীল এবং গতিশীল শক্তির দ্বারা যখন ভূমির ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যখন ভূমির উপরিপৃষ্ঠ সমতল হবে বা প্রায় সমতল হবে, তখন তাকে পর্যায়ন বলবো আমরা। এরপরের বৈশিষ্ট্য কি? এর ফলে ভূমির সমতলীকরণ হয়। এই পর্যায়ন দুটো প্রক্রিয়া কার্যকরী হয়, অবরোহণ এবং আরোহণ। এখানে ইতিবাচক নেতিবাচক দুটো প্রক্রিয়া কার্যকরী হয়। এর প্রবর্তককে চেম্বারলিন ও সলিসবারি এবং জি.কে. গিলবার্ট। এর উদাহরণ আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে পর্যায়ন কীভাবে লিখতে পারবো? বহির্জাত প্রক্রিয়া লিখতে পারবো। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য লিখতে পারবো। পৃথিবীর উপরিপৃষ্ঠে হয়, এর সমস্ত শক্তির উৎস সূর্য, এখানে স্থিতিশীল শক্তিরূপে এইগুলো কাজ করে, এখানে গতিশীল শক্তিরূপে এইগুলো কাজ করে। এটা দুটো প্রক্রিয়ায় হয়, অবরোহণ আরোহণ, যেখানে ভূমির উচ্চতা হ্রাস পায়, উচ্চতা বৃদ্ধি পায়, করতে পারবো। এবারে অবরোহণ আরোহণ কি, এটা পার্থক্য রূপে বেশি আসে। তা পার্থক্য এলে কি বলতে পারবো? অবরোহণে অর্থ লিখবো ভূমির ক্ষয়, নিশ্চয় লিখতে পারবো ভূমির ক্ষয়। আবার আরোহণের অর্থ কি লিখবো? ভূমির উচ্চতা বৃদ্ধি। এখানে এই প্রক্রিয়া কী রূপ? এটা একটা নেতিবাচক প্রক্রিয়া। অবরোহণ ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে মানে কমছে, মানে নেতিবাচক, ঋণাত্মক। আর এখানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মানে এটা ধনাত্মক বা ইতিবাচক প্রক্রিয়া। এই অবরোহণটা কোথায় কার্যকরী হয়? পাহাড়, পর্বতে, মালভূমি, উচ্চ ঢাল বিশিষ্ট অঞ্চলে। আরোহণ কোথায় কার্যকরী হয়? কম ঢাল বিশিষ্ট সমতল অংশে। অবরোহণের ফলে জলপ্রপাত, রসেমতানে, ক্র্যাগেনটেল সৃষ্টি হয়, কিন্তু আরোহণ প্রক্রিয়ায় প্লাবন সমভূমি, বহির্ভূত সমভূমি এবং বাদাদা সৃষ্টি হয়। এটা আমরা বলতে পারি। এটা একটি নগ্নি ভবন। অবরোহণের অপর নাম হচ্ছে নগ্নি ভবন, আর আরোহণের অপর নাম হচ্ছে স্তূপীকরণ। যেহেতু পরপর এসে জমা হচ্ছে, স্তূপে পরিণত হচ্ছে, উঁচু হচ্ছে, তাই কি আমরা কি বলবো? স্তূপীকরণ প্রক্রিয়া বলতে পারি। এতগুলো পার্থক্য বললাম। এবারে আমরা কি করব? এটা বুঝলাম। এখানে আমি কতগুলো ভূমির উপরে, এটা কিন্তু বায়ুর ফলে হয়, গৌর সৃষ্টি হয়, ক্ষয়, এটা আবার সঞ্চয়ের ফলে বাড়িয়াড়ি। যেরকম এখানে ক্ষয়ের ফলে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে, মানে অবরোহণ প্রক্রিয়া। এখানে আবার আরোহণ প্রক্রিয়ায় প্লাবন সমভূমি সৃষ্টি হচ্ছে। এখানে হিমবাহের ফলে ক্ষয়ের ফলে ক্র্যাগেন্টেল, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া, আবার সঞ্চয়ের ফলে গ্রাবরেখা সৃষ্টি হচ্ছে। তবে আমরা যদি মাধ্যমিকে বিভিন্ন যদি আমাদের ছবি আঁকতে বলে, যে বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়নের ছবি আঁকো, তাহলে একটা ছবি তো সব আঁকতে পারবো আমরা। নিশ্চয়ই এই পর্যায়ে একটা সময় পৌঁছাবে। তাহলে এটা কি? এটা অতীত, আগে ছিল, ক্ষয় হতে হতে বর্তমানে কি এসেছে? এখানে ক্ষয় হয়েছে, এখানে ক্ষয় হয়েছে, এখানে সঞ্চয় হয়েছে, একসময় অতীতে এই জায়গায় এসে পৌঁছাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা কি। তো এইভাবে টপিক অনুযায়ী দেওয়া থাকবে। এখানে প্রচুর পরিমাণে আমি শর্ট কোশ্চেন আলোচনা করলাম। তো তোমরা মক টেস্ট দেওয়ার জন্য প্রতিদিন 10 থেকে 15টা শর্ট কোশ্চেনের মক টেস্ট দেওয়ার জন্য আমি বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের নামে রয়েছে জাস্ট থিঙ্ক অ্যান্ড লার্ন জিওগ্রাফি। তো সেখানে এসে তোমরা কিন্তু এই মক টেস্টটা দাও। থ্যাংক ইউ। কেমন হলো এটা কমেন্টের মাধ্যমে জানাও, এবং টপিক অনুযায়ী ভিডিও দেওয়া থাকবে, সেটা তোমাদের দেখার আমি চাইবো যে তোমরা দেখো। থ্যাংক ইউ।